এদিকে শেখ হাসিনা ফিরলে জুলাই যোদ্ধারা কেউ বাঁচতে পারবে না। ভারত বিএনপির গোপন সমঝোতা, হঠাৎ একই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবশেষে শেখ হাসিনার মনের আশা পূরণ। একজন জুলাই যোদ্ধা বাঁচতে পারবো না, একজন জুলাই যোদ্ধাও বাঁচতে পারবো না বাংলাদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। অবশেষে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেন, তখন আমরা জানতে পারলাম যে সরকার চাইছে শেখ হাসিনা দেশে ফিরে আইনি মোকাবেলা করুন। তার মানে ভেতরে ভেতরে সরকারের মধ্যে কিছু একটা হচ্ছে, কিছু একটা ভাবনা হচ্ছে। নাটকীয়ভাবে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে পারে এনসিপি। হ্যাঁ, অবাক হচ্ছেন? এটাই সত্য। আবার এমনভাবে কথা বলছে এনসিপির অনেক এমপিরা যে সংসদে গিয়ে ভুল করেছি, সংসদ দিয়ে হবে না, মানে এমন ইঙ্গিত দিচ্ছে যে সংসদ থেকে আমাদের পদত্যাগ করা উচিত। শেখ হাসিনা আতঙ্কে ইনুসের কিচেন ক্যাবিনেটের ঘুম হারাম। একাধিক বৈঠক হয়েছে ইনুস সেন্টার ও বাংলা মোটরে, খুবই গোপনীয়তার সাথে। এজন্য মরার উপরে খাড়ার খরা, মানে কাটা খায় নুনের সিটার মতো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই যোদ্ধারা কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচবে না, এমনটাই বলছেন একজন বিশ্লেষক। দর্শক মণ্ডলী, যদি কখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসে, তাহলে কি এই জুলাই যোদ্ধাদের বিচার হবে নাকি হবে না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে? বিশ্লেষকরা দাবি করছেন ভারতের সাথে বিএনপি সরকারের একটা গোপন সমঝোতা সৃষ্টি হয়েছে, যার কারণে যেমন সাবেক প্রধানমন্ত্রী বলছেন আমি বাংলাদেশে ঢুকবো, বাংলাদেশে আসবো এবং মাথা উঁচু করেই দেশে প্রবেশ করব, ঠিক এদিকে আবার বিএনপি সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরায় কোনো বাধা নেই, তিনি দেশে এসে আইনি মোকাবেলা করতে পারবেন, এতে করে এক্সট্রা জুডিশিয়াল কোনো সমস্যা তৈরি হবে না। প্রিয় দর্শক, যার কারণেই বিশ্লেষকরা বলছেন যে ভারতের সাথে বিএনপি সরকারের একটা গোপন সমঝোতা হয়ে গেছে এবং অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আসার সময়ও হয়ে গেছে। প্রিয় দর্শক, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনার কাছে কি মনে হচ্ছে? সাবেক প্রধানমন্ত্রীর কি সত্যি সত্যি বাংলাদেশে আসার সময় হয়ে গেছে কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অনেকে বলছেন ভারতের সঙ্গে পেছনে পেছনে বাংলাদেশের সরকারের এটা নিয়ে কোনো না কোনো আলোচনা হচ্ছে। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা তিনি গতকালকে একটি লাইভ শোতে বলেছেন যে যে ঘটনাগুলো ঘটতে দেখছি, যে বক্তব্যগুলো আসছে, তাতে শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, যেভাবে তিনি কনফিডেন্টলি কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে কোনো না কোনো আন্তর্জাতিক সিগন্যাল তিনি পেয়েছেন এবং ভারত তলে তলে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা চালিয়ে যেতে পারে, এরকমটাও তিনি মনে করছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি স্বরাষ্ট্রমন্ত্রী কি ভাবছেন শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে। শেখ হাসিনাকে নিয়ে চতুর্দিকে আলোচনা, সাংবাদিকদের বিশ্লেষণ, মাহফুজ আলমের পোস্ট, আসিফ নজরুলের পোস্ট যে আওয়ামী লীগ ছিলই, আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল কিন্তু তাদের দম্ভ ফিরেছে, এরকম বক্তব্য নানা দিকে আলোচনাগুলো আরও বেশি উস্কে দিচ্ছে। ঠিক তখনই সরকারের অবস্থানটা জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সরকার কি বলছে? প্রথম আলোর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। শেখ হাসিনার দেশে ফেরা, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরুন, সেটা সরকার চাইছে। তার আরও ডিটেল বক্তব্যে ব্যাপারটা আরও স্পষ্ট হতে পারবেন আপনারা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায়, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। অর্থাৎ শেখ হাসিনা এসে মামলা মোকাবেলা করুন, এটা সরকার চায়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সম্প্রতি কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি শিগগিরই দেশে ফিরে আসার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিস্তর আলোচনা হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখানে ভাষাটা খুব গুরুত্বপূর্ণ।
দেখুন ভাষাটা খেয়াল করে। এর আগে শেখ হাসিনা ব্যাপারে যে ভাষা ব্যবহার করত সেটা হচ্ছে যে স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই শব্দগুলো ব্যবহার করা হতো। কিন্তু এই যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে বলা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা এটা বলা হয়নি। এটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে কেউ ভাবতেই পারেন যে ডাল মে কুছ কালা হ্যাঁ। সেখানে বলা হচ্ছে যে ফেরার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। ছাত্র জনতার আন্দোলনের মুখে যে পতন, সেই পতনের পরে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন সেটা আমরা সবাই জানি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও অনেক কথা বলেছেন, যেমন পশ্চিমবঙ্গের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হওয়া সহ তাদের একাধিক রাজ্যে বিভিন্ন যে আইন পাশ হয়েছে সেই আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত তার অভ্যন্তরে তাদের নাগরিকদের জন্য কি আইন করবে না করবে সেটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নেই। খুবই স্মার্টলি এই কথাটা বলা হয়েছে। ইউনূস সরকার হলে বলতো যে এই আইন করছে ভারতকে উড়িয়ে দাও, ভারতকে গুড়িয়ে দাও, সেভেন সিস্টার আলাদা করে ফেলো, এটা করো ওটা করো। যে বক্তব্যগুলো ইউনূস সরকারের সময়ে আমরা দেখেছি, ইম্যাচিউরড, নন পলিটিক্যাল, হার্মফুল এবং যুদ্ধবাজ মনোভাবের মানুষ ছাড়া ওই ধরনের মন্তব্য করতে পারে না। নিশ্চয়ই বিএনপি সেই পথে যাইবে না। আরও অনেক কথা বলেছেন। শিশু রামিসার যে ঘটনা সেই ব্যাপারেও বলেছেন দ্রুত বিচার হবে। সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না। এই আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের মনোভাব কি। যেটা বললাম, সরকার মনে করছে যে শেখ হাসিনা ফিরুন, ফিরে আইনি মোকাবেলা করুন। এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটু স্মরণ করতে চাই, 2 দিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরলে, মামলা মোকাবেলা করতে চাইলে তার ব্যাপারে ইনসাফ করা হবে। এই কথাও বলেছিলেন যে তার সরকারের আমলে ইনসাফ করা না হলেও তার ব্যাপারে ইনসাফ করা হবে, যেন এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু না হয়, তিনি যেন সঠিক বিচারটা পান এবং তিনি তার অধিকার পুরোপুরি ভোগ করেন। ভোগ করে আইনি মোকাবেলা করে তিনি যদি বিজয়ী হন ওয়েল, তিনি যদি পরাজিত হন ওয়েল, এভাবেই বক্তব্য দেওয়া হয়েছে। তার মানে ভেতরে ভেতরে সরকারের মধ্যে কিছু একটা হচ্ছে, কিছু একটা ভাবনা হচ্ছে এবং সেই ভাবনায় আন্তর্জাতিক চাপ থাকতে পারে, ভারতের চাপ থাকতে পারে, বহুবিধ ব্যাপার হতে পারে। সরকারের বহু ব্যাপারে তো সরকারকে মাথায় রাখতে হয়। যেমন এই যে বন্দরে যুদ্ধজাহাজ, আমেরিকার যুদ্ধজাহাজ আসবে, বাংলাদেশের বিমানবন্দর আমেরিকা ব্যবহার করবে, এই খবরগুলো যখন উৎপাদন হচ্ছে তখন চীনকে কিভাবে বাংলাদেশ তখন মোকাবেলা করবে, ভারতকে কিভাবে মোকাবেলা করবে, এই ব্যাপারগুলোও ভাবাচ্ছে। সুতরাং একটা সরকার, একটা দেশের সরকার ইচ্ছা করলেই নিজের মতো করে সব কিছু করতে পারে না। আন্তর্জাতিক বহু কিছুর ওপরে তাকে ডিপেন্ড করতে হয় অনেক ক্ষেত্রে। শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যাপারটা যদি তেমন হয় এবং তেমন হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি এক ধরনের চেঞ্জ অনুভব করা যায়, তাহলে বলতে হবে যে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত দেয়া, ঘোষণা দেয়া, সাক্ষাৎকার দিয়ে খুবই কনফিডেন্টলি কথা বলা, এটার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি সেটা তো আমরা জানি না। তবে বিবিসির সাবেক প্রধান সাবির মোস্তফা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই কনফিডেন্ট কথাবার্তায় মনে হচ্ছে ভেতরে ভেতরে তিনি আন্তর্জাতিক কোনো একটা সিগন্যাল পেয়েছেন এবং তার হয়ে সম্ভবত ভারত বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশনে লিপ্ত হয়েছে। একজন জুলাই যোদ্ধা বাঁচতে পারবো না, একজন জুলাই যোদ্ধা বাঁচতে পারবো না বাংলাদেশে। যারা 2024 সালে হাসিনার সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে, আমি তাদের কথা বলছি না, অভ্যুত্থানের পরপরই ডক্টর ইউনূস আমেরিকা যে ঘোষণা দিল যে মাহফুজ সহ কয়েকজনকে পরিচয় করিয়ে দিল, হাত উঁচু করিয়ে এভাবে, যে এটা হলো কি মেটিকুলাস ডিজাইনার, এটা আর কি কয়েকজন মেটিকুলাস ডিজাইন করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই ডিজাইনে বাকি কিছু লোক কাটাকাটি করছে আর কিছু লোক সেলাই করছে। এই হলো মেটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের পাঞ্জাবিটা হয়ে গেছে। ডক্টর ইউনূসের পাঞ্জাবি মেটিকুলাস ডিজাইনে যারা বানিয়েছিল একজনও বাঁচতে পারবে না। এটা
আমেরিকা, সিআইএ, ভারত, র, আর এদের সকলের আব্বা বাংলার আপাময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, জনগণ, এগুলো বইলা তারা খুব বাহাদুরি লুকলো সারা বিশ্বব্যাপী। আরে সারা বিশ্বের লোক জয় রইল। এই বাচ্চা শিশু কয়েকজন মিলিয়া ডিজাইন করিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে আর বাকি এই যে কিছু ভাড়াটিয়া নিয়ে তারা 15 বছরের লৌহ মানবী, বাঘ, বকরি, সিংহ, ছাগল এক ঘাটে পানি খাওয়াইছে শেখ হাসিনা 15 বছর। 36 দিনের মধ্যে তার 14 গোষ্ঠী সহ তার 5-6 কোটি আওয়ামী লীগ আর এদেশে সব, কেউ গর্তে, কেউ আকাশে, কেউ পাতালে, কেউ ইন্ডিয়া, ফটাফট গাইড করে দেঙ্গা। এই যে বাহাদুরিটা লুটলো, লুটে ক্ষমতায় বসলো, বসার পরে তারা দেখো নিজেরাই বলা শুরু করছে, ভাই আমরা কি বলবো, আমরা কি বলবো। এই ইউনূস যাদের যাদের পরিচয় করে দিয়েছিল 18 মাস, যারা প্রকৃত পক্ষে এই বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাঁতি, কুমার, জেলে, ভ্যান চালক, ঠেলা চালক, বাস চালক, রিক্সা চালক, আম জনতা, যারা আন্দোলনে শরীক হয়েছিল, সবাই লাঠি মেরে আউট। ডক্টর ইউনূসের নেতৃত্বে ম্যাট্রিকুলাস ডিজাইনের এই যোদ্ধা একটা লিস্ট করিয়া সারা দেশ তারা, শেখ হাসিনা তো কি, শেখ হাসিনার বাপের বাপের বাপ হয়ে গেল ডক্টর ইউনূস। শেখ হাসিনা কি, শেখ হাসিনার ওখানে কান্দলে তো উনি নিজেও কান্ত, একটু কেউ যে কান্দে উনি নিজেও কান্ত, দেখছি আমি। ডক্টর ইউনূসের কাছে কান্দা যায় নাই মিয়া, কেউ কাঁদলে বলছে ওরে গাইড করে দাও, না হলে পুড়িয়ে দাও, তাহলে যে তোকে পানি না দেখা যায়। এই ডক্টর ইউনূস বলছে যে গাছে ঝুলে পুড়িয়ে দাও, আশেপাশে তোমার ফেসিবাদ আছে না, বাংলায় কোনো ফেসিবাদ, যে কাঁদবে সেই ফেসিবাদ, আরে গাছে ঝুলাও পুরো, নাহলে কব্বর থেকে উঠিয়ে লস পুড়ে ফেলাও। এই ডক্টর ইউনূস, দিস ইজ ডক্টর ইউনূস। ভাই 18টা মাস তারা তো নির্বাচন দিবে না, 50 বছর বলছিল। আমরা আল্লাহ আল্লাহ করা ছাড়া, কান্দাকাটি করা ছাড়া, ঠিক আছে, বসে বসে ঘরে আসি, ডান্ডা বাঁচিয়েছিলাম সবাই। যে লিস্টটা হয়েছিল ডক্টর ইউনূসের ম্যাট্রিকুলাস ডিজাইনের আওতায়, নাম হয়েছে জুলাই যোদ্ধা। 71 মুক্তিযোদ্ধাকে যেখানে পাবে সেখানে পিটাও। মুক্তিযোদ্ধা, যোদ্ধা তো আছে, জুলাই যোদ্ধা, বাংলাদেশের যোদ্ধা আছে, জুলাই যোদ্ধা, আবার মুক্তিযোদ্ধা লাগে কেন? মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পিটাও, আর বাকি জেলে দেওয়া, নাহলে কব্বর বেরিয়ে হলো সালাবো। ইউনূস সারা দেশে ভাই রামরাজত্ব, পরিবর্তন তো মাঙ্গে ঠাস, গুম, খুন, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, অর্থাৎ লাল বাহিনী, কালা বাহিনী। আমরা লাল বাহিনী ছিলাম এক সময়, তোবা টোবা করছি, এখন এরা হলো কি বাহিনী এটা? ও ম্যাট্রিকুলাস বাহিনী। ম্যাট্রিকুলাস বাহিনীর রাজত্ব ভাই 18 মাস চললো, বললো আরো আমরা 100 বা 50 বছর থাকবো। হঠাৎ করে কেন তিনি সবাইকে ডেকে বলছে আমি আর থাকবো না, তোমরা এই ক্ষমতা নিয়ে যাও, ক্ষমতা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। না না, আমি আর নাই নাই নাই, দৌড় দিয়ে গেল লন্ডন, তারেক রহমানের সাথে কথাবার্তা বলে আইসে, তারেক রহমানের আইনা একটা নির্বাচন দিয়া পরে ক্ষমতা দিব। ক্ষমতা দেওয়ার আগে বাংলাদেশের কোন মাইরা আমেরিকা সব বের করে দিতেছে। এখন আমেরিকা ওরা বলতেছে ভাই আমরা নির্দোষ মানুষ, ভাই জনগণকে তো মারছেন মারছেন আর বাইরে না, আমরা কিচ্ছু বলতেছি না। এদের ফরহাদ মাঝহার বলতেছে যে আমেরিকা ক্ষমতা শেখ হাসিনারা দৌড়াইছে, আমেরিকা এখন দেশ চালাইতেছে। আমেরিকা কার মাধ্যমে করছিল এই দেশে? ডক্টর ইউনূসের মাধ্যমে করছিল। আর কার মাধ্যমে করছিল? ম্যাট্রিকুলাস ডিজাইনের জুলাই যোদ্ধা যেগুলোর নাম ডক্টর ইউনূস প্রকাশ করেছে, এখন তারাই সবার নাম প্রকাশ করে দিয়েছে। বাংলায় আপামর জনসাধারণ যারা এই অংশগ্রহণ করেছিল আন্দোলনে, তাদের তো আগেই লাল করে দিয়েছে। দেশটাকে লুটপাট, ধর্ষণ, হত্যা সব আমেরিকার নীতিতে এই সামান্য জুলাই যোদ্ধা যাদের লিস্ট হয়েছে এরাই করেছে। এখন সিআইএ, আমেরিকার ভারত, পরে আসবে বাংলার জনগণ। বের হবে এই বাংলার জনগণকে শেখ হাসিনা হত্যা করেছিল নাকি 7.62 দিয়া ম্যাট্রিকুলাস ডিজাইনের যোদ্ধারা হত্যা করেছিল, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। কিভাবে এই আন্দোলনের ভিতরে ম্যাট্রিকুলাস ডিজাইনের ডলার ঢুকেছিল, ম্যাট্রিকুলাস ডিজাইনের যোদ্ধারা ঢুকেছিল, ম্যাট্রিকুলাস ডিজাইনের সম্রাট ডক্টর ইউনূস শীর্ষে ছিল।
আমরা কি করব? এটি প্রকাশ হোক, হলে পরে এই জুলাই যোদ্ধারা যেভাবে প্রকাশ করতেছে যে সাধারণ জনগণের আন্দোলনের ভিতরে এরা ঢুকছিল ম্যাটিকুলার ডিজাইনে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমেরিকা এটা করাইছে এবং আমেরিকা এখনও দেশ শাসন করতেছে। এটি যখন ভাই ফাঁস হবে, আমি ভিডিও এখানে কথা বেশি বলা যাবে না, এখন সমস্যা আছে, তবে বলে দিলাম এই যে চুল থেকে যেমন উকুন বাছে চিরুনি দিয়ে তোমাদের ম্যাটিকুলাস ডিজাইনার হিসেবে যাদের নাম ফরাদ মজার বলবে, ডক্টর ইউনূস বলবে, আরও শতজন বলবে, শেষে সিআইএ বলবে, আমেরিকায় বলতে থাকবে, দেখো না পাকিস্তানে কিভাবে সরকার পরিবর্তন করেছিল এখন বলছে তারা। আর জনগণ যারা প্রাণ হারিয়েছে এই সাধারণ আন্দোলনকে তোমরা যারা আমেরিকা থেকে ইউনূসের মাধ্যমে ম্যাটিকুলাস ডিজাইন করেছ, বাবা তোমরা তো যোদ্ধা নাম লিপিবদ্ধ করিয়া সেটা আবার কাগজে কি জানি ওটা বলে ইন্ডিমিটি নিয়ে নামগুলো তো এখন আর জনগণের খুঁজতে হবে না, আমেরিকা সেগুলোকে সামনে দেবে। জনগণ এই যেভাবে উকুন বের করে মারে, তোমাদের তো এত খুঁজতে হবে না। তবে এই বাংলার মাটিতে একজন ম্যাটিকুলাস ডিজাইনের জুলাই যোদ্ধা তোমাদেরকে আমেরিকা বাঁচতে দেবে না, ডক্টর ইউনূস বাঁচতে দেবে না, ফরহাদ মাঝারগং বাঁচতে দেবে না। শেখ হাসিনা আতঙ্কে ইউনূসের কিচেন ক্যাবিনেটের ঘুম হারাম। একাধিক বৈঠক হয়েছে ইউনূস সেন্টার ও বাংলা মোটরে, খুবই গোপনীয়তার সাথে। এজন্য মরার উপরে খাড়ার খরা, মানে কাটা খায় নুনের সিটার মতো। হামে শিশুর মৃত্যু ও যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির বিষয়ে ইউনূস গঙ্গের এমনিই তো দিক বিদিক অবস্থায়, এর মধ্যে আবার যখন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা একেবারে শির টান করে দারাজ কণ্ঠে বললেন, জেলখানা প্রস্তুত করুন, আমি আসছি। শেখ হাসিনার এই বক্তব্য শুনে তাদের মধ্যে এক ভয়াবহ ভীতিকর অবস্থা বিরাজ করছে। আপনারা জানেন যে ইউনূস ক্ষমতায় থাকাকালীন সময়েও নৌমন্ত্রী, প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ব্রিগেডিয়ার শাখাওয়াত, তিনি একাধিকবারই বলেছিলেন যে ইউনূসের নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, যে ক্যাবিনেটের সদস্য সংখ্যাও 6 জন। কারা কারা সেই ক্যাবিনেটের সাথে যুক্ত আছেন সেগুলোর তালিকাও আমরা জানি, তাদেরকেও আমরা চিনি। সম্প্রতি সময় শেখের বেটি যখন বলছেন আমি আসছি, বিমান পাঠান, পাসপোর্ট ফিরিয়ে দিন, ঠিক এমন সময় দিক বিদিক ছোটা শুরু করেছে ইউনূস সহ তার সেই কিচেন ক্যাবিনেট। তারা একাধিকবার ইউনূস সেন্টার কখনো, বাংলা মোটরে কখনো গোপন ভাবে তারা বৈঠক করেছেন। সেই সব বৈঠকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জানেন যে ডেভিল ইউনূস যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে ক্ষমতায় ছিল, কিন্তু সেই ডিপ স্টেটের মূল ইচ্ছা ছিল যে তারা জামাতি এবং এনসিপি কে ক্ষমতায় বসানো, কিন্তু সেইটা তারা পারে নাই। আর তাই বলে কি তাদের ষড়যন্ত্র থেমে গেছে? না, এখন পর্যন্ত তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামীতে কি ঘটতে যাচ্ছে সেই বিষয়টি আগে ভাগেই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সম্প্রতি সময় জানেন যে হাম ভাইরাস আক্রান্ত হয়ে দেশের 550 জনের অধিক শিশুর মৃত্যু ঘটনা এবং যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির বিষয়, এমনি একটা মহা সমারোহ চাপের মধ্যে আছে ডেভিল ইউনূস। যাও একটু কোন রকম তার যে চামচাগুলো আছে, যে সকল প্রথম শ্রেণীর যে সকল জঙ্গিগুলো আছে, যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান মান্না, দেখেছেন এই জঙ্গিরা এবং জঙ্গিদের এই লিডার, তিনি বলছেন ইউনূসের বিরুদ্ধে কথা বলা মানেই যেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শামিল। অর্থাৎ এই শিশু হত্যার বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না, যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির বিষয়ে আপনি কথা বলতে পারবেন না, এবং ইউনূসের 18 মাসের শাসন আমলে আজকে যে সাজানো গোছানো দেশটা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে সেই বিষয় নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এই বিষয় নিয়ে কোনো কথা বললেই আপনি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শামিল। হাম ভাইরাস আক্রান্ত হয়ে শিশু হত্যার ঘটনায় হয়তো আমরা একটু চাপাবাজি করে কোনোভাবে কমল থাকার চেষ্টা ও সেটা ভেস্তে দিয়ে দিল ইউনিসেফ। সাম্প্রতিক সময় ইউনিসেফের তথ্য আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে রানা ফ্লাওয়ার একবার দুইবার না 10 বার করে ইউনূস সরকারের যে মহিলা স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তাকে তারা রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু এখন তিনি সরাসরি মিডিয়ার সামনে এসে সংবাদ সম্মেলনে বলে দিলেন যে তারা ইউনূসকে 5 থেকে 6 বার করে চিঠি দিয়েছিল, এমনকি তারা 10 বারের মতো তাকে অনুরোধ করে বলেছিল যে এই আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, এমনকি তাদেরকে এভাবে বলেছিল আপনাদের সৃষ্টিকর্তার দোহাই লাগে এতগুলো শিশুকে মেরে ফেলবেন না। তিনি কিন্তু সেই সংবাদ সম্মেলনে এও বলেছেন যে বিগত সরকার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকার জন্য
বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছিলেন, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় জানেন যে 42,000 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু তারা ইউনিসেফের কোনো কথাই শুনেন নাই। আশা করা যাচ্ছে যে ইউনিসেফ অর্থাৎ আন্তর্জাতিক এই সংগঠনের পক্ষ থেকেই ইউনুস গংদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে যাবেন। কিন্তু এখন এই যেমন একটা চাপ, এর মধ্যে একটি মরার উপরে খাড়ার খরা আসছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময় দারাজ কণ্ঠের সেই বক্তব্য যে তিনি দেশে আসছেন। ঠিক এমন সময় ডিপ স্টেটের আগামী দিনের কর্মপরিকল্পনা কি হতে যাচ্ছে, কিন্তু সেই কর্মপরিকল্পনার মধ্যে দেশ ধ্বংস, জাতি ধ্বংস এবং ইনুসের অপকর্মগুলো যে বৈধ ছিল, ইনুস যে কোনো ধরনের অপকর্ম করে নাই, সেগুলো ঢেকে রাখারই একটা বিশেষ অংশই হতে যাচ্ছে। তবে বিএনপির উপর এখন একটা চাপ রয়েছে। বিএনপি যদি এখনো ডেভিল ইনুস গংদের বিরুদ্ধে এই হাম ভাইরাসের বিষয়, যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির বিষয়ে যদি তারা কোনো ব্যবস্থা না নিয়ে যদি চুপ থাকে, তাহলে এর দায়ভারও বিএনপিকে আগামীতে নিতে হবে। কেননা আন্তর্জাতিক এই ইউনিসেফের পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলনে এসে এই বিষয় স্পষ্টভাবে তাদের বক্তব্য তুলে ধরেছে, এরপরেও ইনুস গং এবং তার স্বাস্থ্য উপদেষ্টা গং বা সংশ্লিষ্ট যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেটা বিএনপির জন্য ভবিষ্যতে অনেক বড় একটা আত্মঘাতী হবে বলে এটি দৃশ্যমান। মনে রাখতে হবে, বিএনপি যদি মনে করে সকল বিশ্বের সকল পরাশক্তি দেশগুলোর সাথে সখ্যতা করে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করবেন এবং দেশের মধ্যে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে নিজের শক্তিমত্তা বৃদ্ধি করে তিনি দীর্ঘায়িত থাকতে পারবেন ক্ষমতায়, তবে সেটা হবে নিজেদের জন্য অনেক বড় একটা ভুল এবং শুধুই ভুল না, চরম ভুলে পরিণত হবে একটা সময়। সুতরাং এই মুহূর্তে থেকে আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে যারা দেশ এবং দেশ মাতৃকার টানে রয়েছেন, তাদের উদ্দেশ্য অনুরোধ থাকবে ইনুস সেন্টার এবং বাংলা মোটরের দিকে নজর রাখুন। কি হচ্ছে সেখানে, গোপন বৈঠক কখন কি ঘটতে যাচ্ছে। আমরা জানি তারা যে গোপন বৈঠকগুলো করেছেন, সেই বৈঠকের তথ্য যখন আমাদের কাছে আসছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিল, কি কি আলোচনা হয়েছে, সেই তথ্যগুলো যখন আমাদের কাছে আসছে, আগামীতেও যাতে যেমন ওদের সমস্ত ষড়যন্ত্রগুলো আগে ভাগে আমাদের কাছে চলে আসে এবং ওদের সকল ষড়যন্ত্র যেন আমরা নস্যাৎ করে দিতে পারি, সেই জন্য সকলকে মাঠ পর্যায় থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত স্ব জায়গায় দায়িত্বশীল যে যেখানে আছেন তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে দেশ মাতৃকার টানে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।